সবাইকে আমন্ত্রণ। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। চীন ভারত সমঝোতার পরও রণপ্রস্তুতি কমেনি লাদাখ সীমান্তে। পৃথিবীর কোন শক্তি সেনা টহল ঠেকাতে পারবে না, দাবি রাজনাথ সিং এর। इस सदन ने पूरे देश को यह आश्वस्त कर दिया कि चाहे चुनौती कितनी भी बड़ी क्यों न हो, समस्त देशवासी एकजुट होकर उसका मुकाबला करने की कुव्वत रखते हैं, उसका मुकाबला करेंगे। দুই আরব দেশের সাথে শান্তি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ইসরায়েলের বিমান হামলা, ফিলিস্তিনে বিক্ষোভ অব্যাহত। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়ালো। ভ্যাকসিন পাওয়ার সম্ভাব্য সময় নিয়ে পাল্টাপাল্টি দাবি ডোনাল্ড ট্রাম্প ও রোগ নিয়ন্ত্রণ সংস্থার। এসব খবর বিস্তারিত নিয়ে সঙ্গে আছে আমি সাইফুদ্দিন রবি। পৃথিবীর কোন শক্তি লাদাখে টহল দেয়া থেকে বিরত রাখতে পারবে না ভারতীয় সেনাদের। চীনা বাধায় সীমান্ত থেকে পিছু হটেছে সেনারা। বিরোধী নেতার এমন অভিযোগের জবাবে এই মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চীনের সাথে সীমান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রাজ্যসভায়। রাজনাথ অভিযোগ করেন, দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে বেইজিং। তাদের কথা কাজে কোনো মিল নেই। শীতকাল চলে এলেই বন্ধ হয়ে যাবে সড়ক যোগাযোগ। লাদাখের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সেনাদের জন্য তাই রসদ পাঠানোর তোড়জোড়। চীনের সাথে উত্তেজনার মধ্যে এবার বিপুল প্রস্তুতি ভারতীয় বাহিনীর। সাম্প্রতিক সংঘর্ষ, বেইজিংয়ের সাথে সমঝোতা, নতুন রণপ্রস্তুতি এসব নিয়ে বৃহস্পতিবার সরকারের কাছে জবাবদিহির দাবি উঠে রাজ্যসভায়। লোকসভায় বিবৃতি দেওয়ার দুদিনের মাথায় তাই আবারও ব্যাখ্যা দিতে বাধ্য হন রাজনাথ সিং। অবৈধভাবে লাদাখের ৩৮,০০০ বর্গ কিলোমিটার জমি দখল করে রেখেছে চীন। এটি স্পষ্টভাবে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। বেইজিং এর কথা ও কাজে মিল নেই। শর্ত ভেঙেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তারা বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের উপর লম্বা আলোচনার দাবি নিয়ে পার্লামেন্টে উত্তেজনাও ছড়ায় কিছুক্ষণের জন্য। বিরোধী আইন প্রণেতারা সামরিক বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলেও প্রশ্ন তোলেন সরকারের সক্ষমতা নিয়ে। অভিযোগ করেন নিজ ভূখণ্ডে ভারতীয় বাহিনী টহল দিতে পারছে না। গালওয়াল উপত্যকা কখনো বিরোধপূর্ণ এলাকা ছিল না। সেখানেও ৮ কিলোমিটারের বেশি এলাকায় আমাদের টহল দিতে দিচ্ছে না। সরকারকে নিশ্চিত করতে হবে যাতে চীন ভারত পুরো সীমান্তে আমাদের সেনারা টহল দিতে পারে। স্পর্শকাতর আখ্যা দিয়ে সীমান্তের পূর্ণাঙ্গ অবস্থা জানাতে অস্বীকৃতি জানান রাজনাথ। তবে আশ্বস্ত করেন পিছু হটবে না ভারতীয় সেনারা। সীমান্তে টহল দেয়া নিয়ে সংঘর্ষ ও উত্তেজনা হয়েছে, কিন্তু আমরা পিছু হটব না। ভারতের সেনাদের সীমান্তে টহল দেয়া থেকে পৃথিবীর কোনো শক্তি বিরত রাখতে পারবে না। এপ্রিলের আগেও যেসব টহল ছিল সেসব জায়গায় টহল অব্যাহত থাকবে, তা নিশ্চিত করতে চাই সবাইকে। জুনে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই উত্তেজনা চলছে লাদাখ সীমান্তে। সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় বৈঠকে সেনা কমানোর সমঝোতায় আসে দুদেশ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে দুই আরব দেশের শান্তি চুক্তিকে ঘিরে ক্ষোভে উত্তাল ফিলিস্তিন। পিএলওর দাবি, স্বার্থ উদ্ধারেই এই কৌশল অবলম্বন করলেন নেতানিয়াহু ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলটিতে। চুক্তির কয়েক ঘন্টা না যেতেই গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের তরফ থেকেও হুমকি এসেছে পাল্টা হামলার। পাল্টা হামলায় মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত গাজা উপত্যকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস রকেট ছোড়ে ইসরায়েলে। বিমান হামলায় পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলি বাহিনীও। মূলত নেতানিয়াহু প্রশাসনের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তিতেই ক্ষোভে উত্তাল গাজা। হামাসের হুমকি, আগ্রাসনের সামনে মাথা নোয়াবে না তারা। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যখন আমিরাত বাহরাইন চুক্তি সই হচ্ছে, ঠিক সে সময় হামলার শিকার হলো গাজা উপত্যকা। এখানকার বাসিন্দারা দীর্ঘদিন অবরুদ্ধ, তার উপর করোনা ভাইরাসের প্রকোপ। কোনোভাবে এই আগ্রাসন মানব না আমরা। বোমার জবাব বোমা দিয়ে দেওয়া হবে। কেবল গাজা নয়, ক্ষোভের আগুন ছড়িয়েছে পশ্চিম তীরেও। ফিলিস্তিনের দাবি শান্তি নয়, বরং নিজস্ব স্বার্থ হাসিলেই নেতানিয়াহু ট্রাম্প জুটির এ অপকৌশল।
as they tried to present it. বিতর্কিত এই শান্তি চুক্তির মাধ্যমে আঞ্চলিক অগ্রাধিকারকে নতুন রূপ দেয়া হলো, ফাটল ধরানো হলো আরব ঐক্যে, চুক্তি লঙ্ঘন সহ একঘরে করা হলো ফিলিস্তিনকে। মূল কথা, অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর সরাতেই নেতানিয়াহুর এই কৌশল। আর নির্বাচনের আগে ধনী ইহুদিদের অর্থ সহায়তা পেতে মধ্যস্থতা করেছেন ট্রাম্প। There were no pieces needed. ফিলিস্তিনের ক্ষোভের অন্যতম কেন্দ্র চুক্তিতে যাওয়া দুই আরব দেশ। বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠলেও বাহরাইনের দাবি ফিলিস্তিনের প্রতি কমবে না সমর্থন। এই চুক্তি কেবল আঞ্চলিক শান্তি সমুন্নত রাখবে না, বরং বৃদ্ধি করবে ইসরায়েলের সাথে বাণিজ্য অর্থনৈতিক যোগাযোগের মাত্রা। এর ফলে বাড়বে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ। তাতে ফিলিস্তিনের সম্মান, উন্নয়ন বা সমৃদ্ধি কিছুই কমবে না এ অঞ্চলে। দীর্ঘদিন ধরেই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একজোট ছিল আরব দেশগুলো। সম্প্রতি হঠাৎ করেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানায় আমিরাত ও বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যার আনুষ্ঠানিক চুক্তি হয় মঙ্গলবার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,24,00,000 ঘণ্টাতেই নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3 লাখের বেশি। একই সময়ে 6,200 প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু 9,45,000-এর কাছাকাছি। কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। একদিনে রেকর্ড প্রায় 98,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। মারা গেছেন 11,500-এর মতো মানুষ। প্রায় 1100 মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2,01,300 ছুঁই। আক্রান্ত প্রায় 68,50,000। 1,000-এর কাছাকাছি মৃত্যুতে ব্রাজিলের প্রাণহানি 1,34,000-এর বেশি। মৃতের সংখ্যা 72,000 ছুঁই মেক্সিকোতে। সংক্রমিত 7.25 লাখ মানুষ। আসছে শীতে আরও মারাত্মক রূপ নিতে পারে করোনা মহামারী, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বুধবার সংস্থাটি জানায়, শীতের কয়েক মাস আগেই উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণ বাড়ছে। সেপ্টেম্বর ফ্লুর সময় নয়, উদ্বেগের বিষয় হলো এ সময় শুধু যে সংক্রমণ বাড়ছে তাই নয়, স্পেন, ফ্রান্স, মন্টিনিগ্রো, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হাসপাতালে ভর্তিও বাড়ছে। ভিড় বাড়ছে আইসিইউগুলোতে। গুরুতর অসুস্থ বেশিরভাগই 15 থেকে 44 বছর বয়সী কোভিড-19 রোগী। এ অবস্থায় শীতে মহামারীর সম্ভাব্য রূপ চিন্তার বিষয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন জমে উঠেছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, চলতি বছরই অন্তত 10 কোটি ডোজ ভ্যাকসিন বন্টন হবে। আগামী মাসেই শুরু হতে পারে টিকাদান কর্মসূচি। যদিও মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থার দাবি, 2021 সালে জুনের আগে টিকা হাতে আসার সুযোগ নেই। নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসন টিকা নিয়ে চাপ দিচ্ছে বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। বর্তমানে বিভিন্ন দেশে পরীক্ষার তৃতীয় ও শেষ ধাপে রয়েছে করোনা ভাইরাসের কমপক্ষে 9টি ভ্যাকসিন। গবেষণা শেষ না হতেই যুক্তরাষ্ট্রের 2 বায়োটেক প্রতিষ্ঠান মডার্না ও ফাইজারের সম্ভাব্য প্রতিষেধক কিনতে কয়েকশো কোটি ডলারের চুক্তি করে রেখেছে ট্রাম্প প্রশাসন। বুধবার দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, গণমানুষের জন্য বাণিজ্যিকভাবে টিকা উৎপাদন শুরু হতে পারে 2021 সালের মাঝামাঝি সময়ে। নভেম্বর-ডিসেম্বর নাগাদ জরুরি ব্যবহারের জন্য সীমিত পরিসরে টিকা আসলেও আসতে পারে, কিন্তু সাধারণ মার্কিনীদের জন্য যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে তা আসতে জুলাই থেকে সেপ্টেম্বর লেগে যেতে পারে। এর আগে টিকাদান শুরু হওয়ার কোনো সুযোগ নেই। এ বক্তব্যের কয়েক ঘন্টা পরই উল্টো কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, অক্টোবরেই টিকাদান কর্মসূচি শুরু করতে পারবে সরকার। আর বছর শেষ হওয়ার আগেই 10 কোটি ডোজ ভ্যাকসিন পেয়ে যাবে মার্কিনীরা। সিডিসি প্রধান ভুল বলেছেন। আমরা এখনই টিকাদান কর্মসূচি শুরু করতে প্রস্তুত। আগামী মাসেই ঘোষণা আসতে পারে। খুব দ্রুত টিকাদান সম্পন্ন করতে সেনাবাহিনী আর অন্যান্যদের প্রস্তুত করা হচ্ছে। 2020 সালের মধ্যে কমপক্ষে 10 কোটি ডোজ টিকা বন্টন করা হবে। লক্ষ্য, আরো কম সময়ে এর চেয়েও বেশি টিকা সরবরাহ করা। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকাদান শুরুর লক্ষ্যে চলতি মাসে 50 অঙ্গরাজ্যে চিঠি পাঠায় সিডিসি। কোন টিকা শতভাগ কার্যকর প্রমাণিত হওয়ার আগেই এ নির্দেশ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা এখনও শতভাগ প্রমাণিত নয়। এ অবস্থায় প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে যেসব কথা বলছেন তা সিডিসি এবং সরকারি গবেষকদের নজিরবিহীন চাপের মধ্যে ফেলবে। পুরো বিজ্ঞানী সমাজের জন্য বিষয়টা ভীষণ বিরক্তিকর। 3 নভেম্বরের নির্বাচনে ভোটারদের সমর্থন টানতে গিয়ে তাদের স্বাস্থ্য নিরাপত্তাকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন প্রেসিডেন্ট, উঠেছে এমন অভিযোগও। নুসহাত কামাল, যমুনা নিউজ।
দুই সপ্তাহ পরিকল্পনা করে ফেব্রুয়ারিতে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়া হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। ঘটনার 7 মাস পর 17,000 পৃষ্ঠার অভিযোগপত্রে এই কথা জানিয়েছে পুলিশ, যাতে অভিযুক্ত হিসেবে 15 জনের নাম উল্লেখ করা হয়। নাগরিকত্ব আইন বিরোধী খালিদ সাইফি, কংগ্রেস নেতা ইশরাত জাহান, আম আদমি নেতা তাহির হোসেন, আরজেডি নেতা মিরান হায়দার সহ অনেকে রয়েছেন তালিকায়। নাগরিকত্ব বিতর্কে গেল বছরের শেষ দিক থেকে উত্তাল ছিল ভারত। আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রাণ যায় অর্ধশত মানুষের। দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘু মুসলিমরা। ভারতে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল। হিমাচলে 9 কিলোমিটার রাস্তাটি বানাতে লেগেছে 10 বছর। এর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে সময় বাঁচবে 4 ঘন্টা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে হিমাচল প্রদেশে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল। সমতল থেকে 10,000 মিটার উচ্চতায় নির্মিত 9.02 কিলোমিটার দীর্ঘ এই টানেলটিতে রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে টানেলের মধ্যে প্রতি 60 মিটার পর বসানো হয়েছে সিসি ক্যামেরা। রয়েছে সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পথ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাও। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল চালু হলো। এটি নির্মাণে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বায়ু চলাচলের জন্য স্ল্যাব বসানোর পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কিছু সুবিধা রয়েছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। প্রধান প্রকৌশলী বলছেন, প্রকল্পের মেয়াদ 6 বছর থাকলেও নানা সংকটের কারণে শেষ করতে সময় লেগেছে 10 বছর। 46 kilometers of length. অনেকটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে। এই টানেল চালুর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে 46 কিলোমিটার পথ কমবে। সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে, কারণ ঠান্ডার সময় তুষারপাতের কারণে কাজই করা যায়নি। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সর্বপ্রথম এই টানেল নির্মাণের ধারণাটি প্রস্তাব করেছিলেন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। হারিকেন স্যালির তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলীয় রাজ্যগুলো। আশ্রয় কেন্দ্রে সরে গেছেন 5.5 লাখ বাসিন্দা। ফ্লোরিডা আলাবামায় বুধবার আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় স্যালির গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হয়। প্রধান শহরগুলো ডুবে গেছে বন্যার পানিতে। বৃষ্টি বন্যায় প্রতিবেশী রাজ্য মিসিসিপি ও লুইজিয়ানাও বিপর্যস্ত। আলাবামায় 2,90,000 এবং ফ্লোরিডায় 2.5 লাখের মতো বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। রাজ্যগুলোই জারি রয়েছে জরুরি অবস্থা। উগান্ডার উত্তর পূর্বাঞ্চলে জেল ভেঙে পালিয়েছে 2 শতাধিক কয়েদি। পলাতকদের ধরতে স্থবির করে দেওয়া হয়েছে মোরোটা শহর। সেনাবাহিনী জানিয়েছে পালানোর সময় এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কয়েদিরা। এই সময় 15টি বন্দুক আর গোলাবারুদ সংগ্রহ ছিল তাদের। বর্তমানে পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছেন তারা। অভিযানে এ পর্যন্ত 2 কয়েদিকে পুনরায় আটক এবং 2 জনকে হত্যা করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজধানী মাদ্রিদের বেশ কিছু এলাকা দ্বিতীয় দফা লকডাউন করল স্পেন। গেল সপ্তাহ থেকে গড়ে প্রতিদিনই 8,000-এর উপর নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে স্পেনে। দ্বিতীয় দফা মহামারীর ধাক্কা সামলাতেই জারি হল লকডাউন। এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউরোপের বেশিরভাগ দেশ ছিল অবরুদ্ধ। স্পেনে করোনায় প্রাণ হারিয়েছেন 30,000-এর বেশি মানুষ, আক্রান্ত 6 লাখের উপর। এদিকে যুক্তরাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের প্রস্তাবকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। সত্যি কথা বললে এই মুহূর্তে করোনার নমুনা পরীক্ষার যথেষ্ট সক্ষমতা নেই যুক্তরাজ্যের। অক্টোবর নাগাদ 50,000 টেস্টিং কিট হয়তো বাড়বে, সেটাও আলোচনার উপর নির্ভরশীল। কিন্তু দ্বিতীয় দফা লকডাউনের ঘোর বিরোধী আমি, কারণ দেশের অর্থনীতির ক্ষেত্রে সেটা হবে নতুন বিপর্যয়। এই ছিল যমুনা আইডিসকে। এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।